এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেকটাই ভালো আছি। আমার এই ছোট্ট পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবারই ওয়েলকাম জানাইতেছি। এখন ঘড়িকারের সময় হইতেছে সকাল 6:30টার মতো। তো আজকে ব্লগটা আমি এইখান থেকেই শুরু করলাম। আশা করি আজকের এই ব্লগটাও তোমাদের ভালো লাগবে। এদিকে আমি ফ্রেশ হয়ে এসে মাথাটা আশ্রয় নিলাম, তারপর সামনের ঘরে জানালাটা খুললা, এই যে রান্নাঘরের দরজা জানালাটা সব কয়টাই খুললা দিছি। তারপর এই যে রান্নাঘরের পিছনের সাইডটা এই জায়গাটা একটু ঝাড়ু দিমো, কারণ ইদানিং না এইদিকে একটু বেশি কাজকর্ম করতেছি। আগে তো এত করতাম না, প্রচণ্ড বৃষ্টি থাকতো। তো যখন বৃষ্টি থাকে না তখন এইদিকেই কাজ করি, এদিকে কাজ করতে বেশ সুবিধা হয়। দেখবা যখন বাসনপত্র একটু বেশি থাকে বেসিনে কিন্তু ধোয়া মাজা করতে ভীষণ অসুবিধা লাগে। এই যে ট্যাপটা, এই ট্যাপটায় বাসন হোক বা কাপড় হোক ধোয়া কাচা করতে বেশ সুবিধা লাগে, খোলামেলা জায়গা। আর সকাল থেকে এত পরিমাণে রৌদ্র, তার সাথে তো গরম আছে। ওই ইদানিং না এত রৌদ্র দিতেছে, চারিদিকে এত বৃষ্টি হইতেছে, আর আমাদের এখানে একদমই বৃষ্টি নাই। আর এই গরমে না একদম অস্থির হয়ে যাইতেছে, মোটেই কোনো কাজকর্ম ভালো লাগে না করতে। শরীর হাত এত জ্বালা পোড়া করে, আর দিন শেষে না শরীর মাথা এত ব্যথা করে এই গরমের জ্বালা। তো যাই হোক, এইদিকে না কালকে রাত্রে আমি 4টার মধ্যে ঘরের যত বোতল আসিল বোতলগুলি রাখছিলাম এইটার মধ্যে। এবার সার্ফের একটু জল দিয়ে বোতলগুলি ভিজাইয়ে রাখছি। বোতলগুলির মুখটার মধ্যে না কেমন যেন একটা সাদা সাদা দাগ পইরা গেছে গা, এটা মনে হয় জলের। কেমন জানি লাগতেছিল, দেখতে ভালো লাগে না, জল খাইতে একদম ইচ্ছে করে না এটা দিয়ে আসি না। তো বোতল কয়টা ভিজাইয়ে রাখা এই যে এবার ঘর দরটা ঝটপট করে গুছাইয়ে নিমু। আর হাজব্যান্ডের আসলে মর্নিং ডিউটি, তো ও সকালবেলা টিফিন কইরা কিন্তু ডিউটিতে বার হয়ে গেছে গা। তারপর এই যে আমি নিজে ফ্রেশ হয়ে বাসি নাইটিটা ছাইরা এইবার টুকটুক করে ঘরের কাজগুলি শুরু করে দিমু। কারণ তোমরা তো জানোই ও সকালবেলা ডিউটিতে না গেলে না আমি ঘরের কাজগুলি করার ঠিক একটা সুবিধা পাই না, বা করতে আমার যেমন ভালো লাগে না। কারণ ওই যে আমি একটা কাজে হাত দিলে ও ডাকাডাকি করবো, তখন এই কাজটা ফেলাই আবার যাইতে লাগে। তো এইভাবে কাজ করতে না আমার একদমই ভালো লাগে না। আমি সবসময় ঠান্ডা মাথায় শান্তিতে তাড়াহুড়া না কইরা কাজগুলি করতে পছন্দ করি। আর এইভাবে কাজগুলি করলে দেখবা কাজগুলি কিন্তু ভীষণ সুন্দর হয়। তাড়াহুড়া করে সেটা কাজগুলি করলে দেখবে একই কাজে কিন্তু আমাদের বারবার হাত দিতে লাগে। তো আস্তে ধীরে যদি কাজগুলি করি, কাজগুলি একবারেই কিন্তু অনেকটা সুন্দর হয়ে যায়। তো যাই হোক, এইদিকে এসে আমি বিছনাটা ঝাড়া দিয়ে সেরা খাটের স্ট্যান্ড কইটা মুছা দিয়েছি, অনেকদিন হয়েছে মোজা হয় না। তো দেখলাম প্রচণ্ড ধুলা পড়ে রয়েছে। তো খাটের স্ট্যান্ডগুলি কিন্তু একটা ভিজা কাপড় দিয়ে মুছা দিলাম, তার সাথে কিন্তু সামনের ঘরে বিছনাটাও গুছাই দিছি। তো এই যে কালকের যে কাপড় কইটা আসছিল দুপুরের, এই কইটা রাত্রের দিকে বাজ করে রাখছিলাম, কিন্তু এই যে গুছাইয়া রাখা হয় না। সারাদিন যতই কাজকর্ম করি কিন্তু এই গরমের মধ্যে না রাতের থেকে কাজ করতে আর একদমই ভালো লাগে না। আবার যদি একটু একটু কাজগুলি নাও কইরা রাখি তাহলে সকালবেলা মনে হয় যেমন জোরের গতিতে আমার ছুটতে লাগে সমস্ত কাজের পিছনে। তো রাতের দিকে একটু একটু কাজ কইরা রেখে দিলে সকালটা কিন্তু অনেকটাই টেনশন ফ্রি হয়ে যায়। তারপরেও দেখবো সকালটা হইলে কিন্তু কাজের অভাব পড়ে না। আর কাজ করলে না প্রচুর কাজ আছে, আর না করলে কোনো কাজই নাই। সবটাই কিন্তু আমাদের উপরে, আমরা যেইভাবে কাজগুলি করবো কাজগুলি কিন্তু সেইভাবেই হইব। আর প্রতিটা মানুষেরই কিন্তু কাজ করার ধরনটা আলাদা। সবাই যার যার নিজের মতো করে সেটা কাজগুলি করে সুন্দর করে গুছায় সেইরা। তো তোমরা যখন আমার কমেন্ট করে দিদি ভাই তোমার কাজগুলি ভীষণ ভালো লাগে, তোমার কাজ থেকে অনেকটা এনার্জি পাই আমিও সংসারের কাজগুলি করার। আর জানো তো গতদিন না একটা দিদিভাই কমেন্ট করছিল, দিদিভাইয়ের নামটা আমার একদমই মনে পড়তেছে না। দিদিভাই কইতাছিল যে তোমার কাজ থেকে না আমি অনেকটা এনার্জি পাই, আমিও সংসারের কাজগুলি করার অনেক কিছু শিখতেও পারি। সত্যি কথা কইতে কি জানো তো, আমি না কারোর কিছু শিখাইতে চাই না, আমি আমার কাজগুলি তোমাদের সামনে তুইলা ধরি। তোমরা যে আমার এই কাজগুলির থেকে ওই যে এতটা কিছু শিখতে পারো বা ভালোবাসো, এটাই কিন্তু আমার কাছে বিশাল বড় একটা প্রাপ্তি। আমিও কিন্তু আরও 5টা হাউসওয়াইফের মতো প্রতিদিন সকাল থেকে সংসারটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি, সংসারের কাজগুলি গুছিয়ে করার চেষ্টা করি। আর এই চেষ্টাটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি।
যাই হোক, এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমি কিন্তু বেডরুমটা গুছিয়ে রাখিয়া দিলাম। তারপর এই যে এবার লিভিং রুমটা গুছিয়ে রাখিয়া দিতেছি। তো চেয়ারের পায়াগুলির মধ্যে দেখবো দুলা জমতে জমতে না এত কালো হয়ে থাকে, এখানে মাটিটা একদম পুরোয়ে পইরা থাকে। তো একটা ভিজা কাপড় দিয়ে মুছা দিলে দেখবো চেয়ারগুলি কিন্তু বেশ জকজকে করে। তো টেবিলের উপরের জায়গাটাও ভালো করে জিনিসপত্রগুলি সরাইয়া পরিষ্কার কইরা দিলাম। আর এই যে শোকেজের উপর যে আমাদের ফটো ফ্রেমটা রাখা আছে, এটার মধ্যে না কেমন যেন একটা সাদা সাদা শেওলার মতো বইরা জায়গা দুই একদিন পরই। তো ওই যে ভালো করে পরিষ্কার করে আবার জায়গা মতো রাখা দিছি। আর বিশেষ করে দেখবা ঘরের আয়নাগুলি কিন্তু খুব তাড়াতাড়ি ময়লা হয়ে জায়গা। তো রোজই যদি পরিষ্কার না করে রাখি তাইলে দেখবো এগুলি না একটু ঝাপসা ঝাপসা হয়ে জায়গা। তো আমি প্রতিদিন সকালবেলায় যতটা পারি হালকা পাতলা কিন্তু ঘর দুয়ারটা ভালো করে এইভাবে ক্লিন করে রাখার চেষ্টা করি। কারণ একদিন যদি এই কাজগুলি না করি তাহলে দেখবো পরের দিন কিন্তু আমার লাগে অনেক কাজ জমা জায়গা। একটু একটু করে কাজগুলি যদি প্রতিদিনে কইরা রাখি তাহলে দেখবো একদিনে কিন্তু আমাদের উপর হয়তো প্রেশার পড়ে না। তো যাই হোক, এইদিকে এই যে ঘরদোরটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আর আজকে দিনটা ছিল বৃহস্পতিবার, তো যেহেতু লক্ষ্মীর পূজা দিতে লাগবে এই যে ঠাকুর ঘরটাও কিন্তু একটু ভালো করে পরিষ্কার করে নিতেছি। সামনেতে এই যে তাল নবমী আইতাছে, তখন কিন্তু আমার ঠাকুরের আসনটা আমি এখানে বোয়ামো। কারণ আসনটা না এখনও কাজ করা অনেক বাকি আছে, এটা রং করতে লাগবো, সাজাইতে লাগবো, এটার মধ্যে কাপড় লাগাইতে লাগবো। তো এই সমস্ত কাজগুলি সাইরা তারপরে ভাবতেছি আসনটা বইয়া ঠাকুরটা পূজা করবো। গতদিনের ব্লগে দিয়াতে দিদিভাই কমেন্ট করছিল যে দিদিভাই তোমার ঘরটা না খুবই সুন্দর আর কত রেন্ট দেও। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, তোমার কাছে তো আমার ঘরটা এতটা ভালো লাগছে। আর আমরা রেন্ট দিই 5,000 টাকা। স্টার্টিংয়ে কিন্তু আমরা 4,500 টাকা দিতাম। তো 1 বছর যাওয়ার পরে বাড়ির মালিক কইতাছিল 500 টাকা বাড়ানোর লাগা। তো 500 টাকা বাড়ায় এসে এখন আমরা 5,000 টাকা দিই। আর আমাদের কিন্তু ইলেকট্রিক বিল, জলের বিল সম্পূর্ণটাই কিন্তু আলাদা। তো সব কিছু মিলাইয়া কইতে পারো প্রতি মাসে কিন্তু আমাদের 5,500 টাকা দিতে লাগে বাড়ির খরচা। আর আমাদের নিজেদের খরচা তো আছেই, সংসারের খরচা, আমাদের নিজের খরচা, আরও কত ধরনের খরচাই থাকে একটা সংসারে। এইদিকে এই যে আমি ঘর দরটা ভালো করে পরিষ্কার কইরা ঘরটা কিন্তু এবার ভালো করে ঝাড়ু দিয়ে দিতেছি। আর ওই যে সিঁড়ির ঘরের সামনের জায়গাটা এখানে একটা বেসিন আছে, তো এইখানে আমি আমার ঠাকুর ঘরের যত বাসন আছে এইটা দই। তো এই জায়গাটা ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিলাম। কাকিমারা যেহেতু বাড়িতে নাই, তো আমি কিন্তু সমস্ত বাড়িটা ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখি। কাকিমারা যখন থাকে তখন কিন্তু সিঁড়ির ঘরটা কাকিমাই ঝাড়ু দেয়। সঞ্চিতা দে দিদিভাই কমেন্ট করছিল যে দিদিভাই তুমি জন্মাষ্টমী কবে করবা আর কখন করবা। সত্যি কথা কইতে কি জানো তো, আমি না আগে কোনো দিনই জন্মাষ্টমী করছি না, কারণ আমার ঘরে গোপাল সোনা আসিল না। কিন্তু এখন যেহেতু আমার ঘরে গোপাল সোনা আছে, জন্মাষ্টমী করি আর না করি গোপাল সোনারা তো একটু না একটু বুক দিতেই লাগবো। তো জন্মাষ্টমীতে এই তো সামনের সোমবারে, তো আমি সোমবারই জন্মাষ্টমী করবো। আর আমি জানি না কিভাবে করতে লাগে, আমারও কিন্তু ইউটিউব থেকে দীক্ষা জানতে লাগবে যে কীভাবে জন্মাষ্টমীটা করতে লাগে। সেইটুকুনি আমি পারবো সেইটুকুনি করবো আর তোমাদের সাথেও শেয়ার করবো। আর ওই দিন দেখতেই পেয়েছিলাম মনসা মেলা থেকে কিন্তু আমি গোপাল সোনার লেগে নতুন ড্রেস, তারপর কানের গলার অনেক কিছুই আনছি। তো এইটা দিয়ে কিন্তু আমি গোপাল সোনার সুন্দর করে মনের মতো সাজাবো। তো যাই হোক, এইদিকে এই যে ঘর দোয়ারটা ঝাড়ু দিয়ে সারলাম। তারপর যে বাসন কইটা আসছিলো বাসন কইটা কিন্তু গুছিয়ে রেখে দিছি। এইবার এই যে রান্নার প্রিপারেশনটা করতে আসি। আজকে রান্না করবো ডিম আলুর ঝোল, তার সাথে একটু কারকল ভাজা আর বড়ই দিয়ে সেটা ভাবতেছি একটু ডাল করবো। যা একটা গরম পড়ছে, এই গরমের মধ্যে না টক ডাল খাইতে ভীষণ ইচ্ছে করে, তো একটু বড়ই দিয়ে সেটা ভাবতেছি ডাল করবো। তো যেহেতু একদম শর্টকাটই রান্না বান্না করবো, তো কালকে এই কারণে কোনো সবজি রেডি করে রাখছি না। এই যে কারকল আর এই যে আলুটা যদি কালকে রাত্রেই কাটতে রেখে দিতাম তাহলে এগুলো একদম কালো হয়ে যেত গা। তো এই যে সকালবেলা ঝটপট করে সমস্ত কাজ করবো, সেটা রান্নার প্রিপারেশনটা কিন্তু কইরা নিছি। তো আমার অনেক দিদিভাইরা আছে যারা সকালবেলা কিন্তু রান্নার কাজগুলি সাইরা নেয়। তো আমি না কি করি, আগে ঘরের যে কাজগুলি আছে এগুলি সাইরা নেই, তারপরে কিন্তু রান্না বান্না করি। আর এইভাবে কাজ করতেই না আমার বেশ সুবিধা লাগে, আমি এইভাবেই কাজগুলি করি। তো সবারই কাজ করার ধরনটা আলাদা, যে যেই রকম পারে সেই রকমভাবেই কাজ করে। কারণ সময় পরিস্থিতি সবটা বুঝা যে গৃহিণী কাজ করে সেই কিন্তু একদম পারফেক্ট গৃহিণী।
এইদিকে এই যে আমার রান্নাটাও কিন্তু বয়াই দিলাম। তো ডিম আর আলু সিদ্ধটা কিন্তু প্রেসার কুকারে বয়াই দিছি, আর কড়াইটাও বয়াই দিলাম। এইদিকে বয়াই দিব এই যে কারকল ভাজাটা। তারপর ওই যে সকালবেলায় যে বোতলগুলি বাইরে রাখছিলাম, এই বোতলগুলি দইয়া দিব। তা রান্না বান্নার সাথে সাথে আমার এই কাজটা হয়ে যাইব, যেহেতু এইটা হইতে একটু সময় নিব। তো ওইদিকে আমি ওই কাজটাও সাইরালামও। তো আমি চেষ্টা করি একসঙ্গে জানো তো 2-3টা কাজ করে, যা একটা গরম পড়ছে এই গরমের মধ্যে না যত তাড়াতাড়ি কাজগুলি সাইরা নিতে পারি ততটাই ভালো। ওইদিকে আমি রান্নাটা বয়াইয়া এই যে এবার বোতলগুলি ভালো করে পরিষ্কার কইরা নিতেছি। তো মুখাগুলি কিন্তু আমি এই যে একটা ব্রাশ দিয়ে ভালো করে গুইসা পরিষ্কার করলাম, আর বোতলগুলি ওই যে বাসন মাজার যে স্কচ ব্রাইটটা আছে এইটা দিয়ে কিন্তু গুইসা একদম ভালো করে মুখগুলি পরিষ্কার কইরা নিছি। তো এইভাবে পরিষ্কার করলে দেখবো বোতলগুলি কিন্তু বেশ জগজগে করে আর একদমই গন্ধ করে না। সকালটা হইলেই শুরু হয়ে যায় সংসার জীবনের কাজকর্ম, আর এই কাজগুলি কিন্তু রাত্র অবধি আমাদের ননস্টপ করতেই লাগে। অনেক সময় তো এমনভাবে ছুটতে লাগে নিজেরে মানুষ না মেশিন মনে হয়, একটার পর একটা কাজ করতেই লাগে ননস্টপ। তো অনেক সময় জানো তো রাত্রেবেলাটা এতটা গায়ে হাতে বা ব্যথা করে যে আমি রাত্রে ঘুমাইতেই পারি না, সারাটা রাত্র এই যন্ত্রণা আমার সহ্য করতে লাগে। কিন্তু কি আর করবো, এখন যদি আমি কাজগুলি নাও করি তাইলেও হইতো না। আর হাউসওয়াইফদের না কোনোখানে দেখবো কমপ্লেন করার জায়গা থাকে না, যে আমি কারোর কাছে গিয়ে সেটা দুইটা মনের কথা কমু বা কারোর কাছে কমপ্লেন করবো, সেই জায়গাটাই নাই। কারণ সবাই দেখবো সেটা আমাদেরই কই যে এই কাজটা হয়েছে না, এই কাজটা তুমি কেলেগা করছো না, আজকে কেলেগা এই রান্নাটা করলা না, এত লেট কেলেগা হয়েছে, ঘরের এই কাজটা হয়েছে না, তোমার তো কইছিলাম কাপড়টা ধুইতে, তুমি তো কাপড়টা ধুইলা না। আরও না জানি কত ধরনের কমপ্লেন থাকে। কিন্তু বাড়ির বউরা কাদের কাছে কমপ্লেন করব, তারা কিন্তু সবসময় সবার মন জুগায়ে চলার চেষ্টা করে, কিন্তু তাদের সময় কেউই তাদের চিন্তা করে না। এইটাই বাস্তব, আর এইটা নিয়ে সেরে কিন্তু আমাদের চলতে লাগবো। আগের দিন ব্লগে তোমাদের সাথে শেয়ার করছিলাম যে আমার বিয়ের পরে আমি যে কালো, এটা নিয়ে কিন্তু আমার অনেক কথা শুনতে লাগছে। তো ওইখানে মিতার মাঝি দিদিভাই কমেন্ট করছিল, তোমারও কথা শুনতে হয়েছে, আমারও কিন্তু কথা শুনতে হয়, কিন্তু আমার হাজব্যান্ড কোনো দিনই আমার এটা বুঝতে দেয় না। হ্যাঁ গো দিদিভাই, তুমি একদম ঠিকই কইছো। একটা মেয়ে যখন শ্বশুরবাড়িতে আয়ে তার সবার আগে ভরসা কিন্তু তার স্বামী, কারণ সে জানে আমি যেই মানুষটার হাত ধরে আইছি সেই মানুষটা যদি আমার পাশে থাকে, আমার সাপোর্ট করে, বাকিরা কি কইলো না কইলো সেইটা নিয়ে আমার এতটা মাথা ঘামাইয়া আসার লাভ নাই। কারণ যার সঙ্গে আমি সারাটা জীবন থাকবো, সংসার করবো, সেই মানুষটাই যদি আমার এতটা ভালোবাসে, আমি কালো, আমি গরিব, আমি এইটা ওইটা, ও যদি এইসব নিয়ে আসলে চিন্তা না করে, তাহলে আমার অন্য লোকের কথায় গেলে আমি গায়ে মাখবো। জিনিসটা আমার সঙ্গে সেম। আমার হাজব্যান্ডের না আমার সবসময় অনেকটা ভালোবাসা দেয়, আর ও জানো তো আমার অনেকটা সাপোর্ট করে, আমার প্রতিটা কাজে আমার অনেক অ্যাপ্রিসিয়েট করে। আর এই নিয়ে সেটা না অনেকে কিন্তু ওরে অনেক কথা শোনায় যে তুমি তো চাকরি করো, তুমি আরও ভালো মেয়ে পাইতা, আরও সুন্দর মেয়ে পাইতা। কিন্তু আমার হাজব্যান্ড এইটাই কয় যে হ্যাঁ এখন আমি সুন্দর মাইয়া আনছি, সুন্দর মাইয়া আইনা সেটা যদি আমার সংসারটাই বা টিক্কা না থাকে সুন্দরের অহংকারে, মা বাবারে না দেখে সংসারে সবসময় ঝগড়া ঝামেলা করে, তাইলে ওই সুন্দর দিয়ে সেটা আমি কি করবো? তো যারে আমি ভালোবাসি সে হোক না কালো, আমার সংসারটা তো ভালো রাখতেছে, আমার মা বাবারে সবসময় দেখতেছে, আমারে ভালোবাসে, আমার সংসারটা এত সুন্দর করে সাজিয়ে রাখছে। তো ওই কথাটা শুনে জানো তো লোকের কথাগুলি না কোথাও যেন একটা মিলাইয়া জায়গা, যে আমার হাজব্যান্ড আমার এতটা ভালোবাসে, তো আমি লোকের কথা শুনে সেটা কেলিকে আমি কষ্ট পাবো। যাই হোক, এইদিকে তোমাদের সাথে দেখো গল্প করতে করতে আমি অনেক দূর আয়া পড়ছি। সত্যি কথা কইতে কি জানো তো, এই কথাগুলি তো আমি কারোর সঙ্গে কইতে পারি না, কিন্তু তোমাদের নিজের বন্ধু মনে কইরা আমি অনেক কথাই তোমাদের সাথে শেয়ার কইরা থাকি। আর তোমরাও কিন্তু আমার অনেকটা সাপোর্ট করার, অনেকটা ভালোবাসা দাও, আমার অনেক অ্যাপ্রিসিয়েট করো। এই কারণে আমি তোমাদের সাথে আমার মনের সমস্ত কথাগুলি শেয়ার করি, যে এটা ভালো লাগে ওইটাই শেয়ার করি। তো যাই হোক বন্ধুরা, এইদিকে এই যে রান্না বান্নাটা সাইরা ঘরটাও মুছা নিলাম, তারপর এই যে স্নান কইরা কাপড় কইটা মিলিয়ে দিছি। এবার চলো কয়েকটা ফুল নেই, আর আজকে যেহেতু বৃহস্পতিবার এই যে কয়েকটা ফুল তুললা সেটা কয়েকটা দুব্বাও তুললা নিতেছি। আর আজকে একটা সুন্দর শাড়ি পরছি, এই শাড়িটা আমি যখন আগেরবার পায়ে ফোটাই গেছিলাম তখন ভাই আমার এই শাড়িটা দিছিল। তো প্রতিদিন তো আর শাড়ি পরা হয় না এই গরমের মধ্যে, কিন্তু বৃহস্পতিবারে চেষ্টা করি একটু শাড়ি পরা তারপরে লক্ষ্মীর পূজাটা দেওয়ার।
তো যাই হোক, এইদিকে এই যে ফুল কইটা নিয়ে গড়ে আয়া পড়লাম। আর সকালে যে কাপড় কইটা দিছিলাম হাজব্যান্ডের আছিল একটু জামা কাপড়গুলি, এইগুলিও তুললা নিয়েছি। তো চলো এই যে ঠাকুরের বাসন কইটাও দইয়া নিলাম। এইবার তেল সিঁদুরটা দেই, তারপরে ঠাকুর পূজাটা দিমু। আর গত দিনের ব্লগে মিনময়ের রিবন আইডির থেকে কমেন্ট করছিল যে দিদিভাই তুমি না সন্ধ্যার সময় চুলটা বাইন্দা সন্ধ্যাবাতি দিও, চুল খোলা রেখে সন্ধ্যাবাতি দিতে নাই। সত্যি গো, আমি এই জিনিসটা জানতাম না। তো থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি কি জানো তো, আমার এখানে তো বড় কেউ নাই যে আমার ভুল ত্রুটিগুলি সেইটা দৌড়াই দিব। যদি দৌড়াই দেওয়ার মানুষটা থাকতো হয়তো আমি এই ভুলগুলি আগের থেকেই আমি শুধরে নিতাম। কিন্তু তোমরা যখন আমার এই ছোট্ট ছোট্ট ভুলগুলি দৌড়াইয়া দাও, আমার অনেক ভালো ভালো সাজেশন দেও, তখন আমার এতটা ভালো লাগে। আমার একদমই মনে হয় না যে আমার ফ্যামিলিতে কেউ নাই, আমি একা থাকি। কারণ তোমাদেরই যখন মনে হয় যে না আমার বন্ধুরা আছে আমার পাশে, আমার ভুল ত্রুটিগুলি দৌড়া দিবার লাগে। ঠিক এই যে তেল সিঁদুরটা দিয়া দিলাম। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, এই যে একটু আলতা দিছি। আমার শাশুড়ি মা কয় যে প্রতি বৃহস্পতিবার একটা সুন্দর শাড়ি পরে একটু তেল সিঁদুর দিবা, তার সাথে একটু আলতা দিয়া সুন্দর করে সাজবা। কারণ ঘরের লোকই যদি সাজা গুজা না থাকে তাইলে ভালো না। আর এইগুলি মানলে সংসারে নাকি সবসময় লক্ষ্মী স্ত্রী বজায় থাকে। তাহলে চলো বন্ধুরা, এবার ঠাকুর পূজাটা দেই। আর আমার প্রায় সময় অনেক বন্ধুরা কমেন্ট করে যে দিদিভাই তুমি ঠাকুর পূজা দিবার সময় মাথায় একটা ঘুমটা দিও। সত্যি কথা কইতে কি জানো তো, আমার না একদমই মনে থাকে না এই কথাটা। আর যখন নাইটি পরি তখন তো মনেই থাকে না, কিন্তু যখন শাড়ি পরি তখন কিন্তু ঘুমটা দিয়ে সেরে ঠাকুর পূজাটা দিই। অ্যাকচুয়ালি আমি জানি গো এইটা ভালো, কিন্তু মনে থাকে না। কিন্তু এখন ইদানিং একটু মাইনা চলার চেষ্টা করতে আছি। জানো তো ইদানিং না মন মেজাজটা একদমই ভালো না। কারণ ত্রিপুরায় এত পরিমাণ বৃষ্টি হইতেছে আর এত পরিমাণ বন্যা হইতেছে, যেইটা দীক্ষা না এত খারাপ লাগতেছে। আমাদের বাড়ির এইখানেও কিন্তু এইরকম অবস্থায়। তো সকালবেলা যখন মার সঙ্গে কথা কইছিলাম তখন মা কইতাছিল আমাদের বাড়ির চারপাশেও জল লাগিয়ে গেছে গা। আর অনেক জায়গা আছে যেগুলি কিন্তু একদম জলের নিচে ডুববা গেছে গা, বাড়িঘর সমস্ত মানুষ এতটা খারাপ পরিস্থিতিতে আছে যে এটা দেখে ভীষণ খারাপ লাগতেছিল। দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট করলাম, শরীরটা না ভীষণ ক্লান্ত লাগতেছিল। একদিন ছিল সকাল থেকে এত রৌদ্র, আর এখন না আকাশটা একদম মেঘলা মেঘলা করে আইতেছে, মনে হচ্ছে বৃষ্টি। এবার আমি এসে ছাদে কাপড় নিতাম। এই যে এই শাড়িটা যে পরছিলাম, এই পূজাটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে দইয়া আবার দিয়েছি, যেহেতু এত সুন্দর রৌদ্র আছিল। তো কাপড় টাপড় সবটাই শুকাইয়ে গেছে গা। তখন চলো কাপড়টি নিয়ে গড়ে যাই। আর ছাদে না বেশ ভালো লাগতেছে, একদম ঠান্ডা ঠান্ডা বাতাস চলতেছে, চারপাশটা বেশ সুন্দরও লাগতেছে দেখতে। মানে বৃষ্টি যদি না হয় তাহলে মনে হইতেছে আর একদমই ঠিক আছে যাইতো না, এত গরম সহ্য হয় না। আর কাজ করতে করতে তো গাইমা একদম ঝুবা, মানে অবস্থা খুবই খারাপ। একটু বৃষ্টি না হইলে একদমই আর শান্তি লাগতো না। দুপুরের দিকে যখন আমি পূজা দিতেছিলাম তখন দেখতে পাইছিল কয়েকটা ফোঁটা বৃষ্টি পড়ছে। আর এই বৃষ্টিটার কারণে যেমন আরেকটু গরমটা বেশি বাইরে গেছে গা। তো যাই হোক, যদি রাতের দিকে বৃষ্টি আয়ে তাইলে মনে হইতেছে যে একটু ঠান্ডা যদি হয় পরিবেশটা। তাহলে চলো এবার ঘরে যাই, কাপড় টাপড় নিয়ে গিয়ে বাকি যে কাজগুলি আছে এগুলি ঝটপট করে সাইরা নিই। এই যে দেখতেই পাইতেছো আকাশের অবস্থাটা কি, মনে হইতেছে রাত্রের দিকে একটু বৃষ্টি আইব। বৃষ্টিটা আইলে বেশ ভালো হয়, কারণ এত পরিমাণ গরম দিছে, এই গরমটা না সহ্য করতে পারতেছি না, ভীষণ খারাপ অবস্থা আমাদের। তাহলে চলো এই যে এবার সন্ধ্যাবাতিটা দিয়া দেই। তারপরে ওই যে কালকে রাতে তাল চিপ্পা রাখছিলাম, সকালবেলা দেখতেই পাইছিলাম ওইটা ফ্রিজে রাখছিলাম। এবার তো একটু তালের বড়া করবো। কালকে তো তালের ক্ষীর করছিলাম, তো ভাবতেছি আজকে একটু তালের বড়া করবো। কারণ তালের দিনে তালের বড়া, তালের পিঠা, তালের ক্ষীর এগুলি না হইলে দেখবো আমার একদমই ভালো লাগে না। তাহলে চলো এই কাজগুলি করতে করতে আমার কয়েকটা মিষ্টি মিষ্টি বন্ধুর নাম নেওয়া যাক। পিও, সুহানা খান, মুক্তার হোসেন, কৃষ্ণা অধিকারী নেপাল থেকে, পায়েল পল, সাবানা ব্লক, রুকসানা পারভিন, সোনালী সাহা, বিনাপানি চক্রবর্তী, শিকা লাইফস্টাইল, জয় ইন লাভ, বেঙ্গলি ব্লগ, মনিকার সিম্পল লাইফস্টাইল, মৃন্ময়ের রিবন। তো থ্যাংক ইউ সো মাচ তোমরা সবাইরে এত সুন্দর সুন্দর কমেন্ট করার লাইগা। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখতেছো অবশ্যই কিন্তু জায়গার নামটা মেনশন করো, তাহলে আমিও বুঝতে পারলাম আমার বন্ধুরা কত দূর থেকে আমার ভিডিওগুলি দেখতেছে। আর এই পর্যন্ত যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটা দেখা থাকো তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর একটা লাইক, একটা কমেন্ট করে কিন্তু তোমাদের মতামত জানায় তোমাদের কাছে কেমন লাগছে।
তো যাই হোক এইদিকে এই যে সন্ধ্যাবাতিটা দিয়ে আয় পড়ছি রান্না করে, তারপর তালটা কিন্তু ভালো করে মাইখা নিছি। তো একটু সময় ঢাকা দিয়ে রাখছিলাম যাতে সুজিটা ভালো করে ফুললে উঠে। তো এই যে আধা ঘন্টা পরে দেখলাম সুজিটা একদম ভালো করে ফুললে উঠে গেছে গা। তো এবার এই যে তালের বড়াটা করতেছি। আর আজকে দেখো গ্যাসটা কিন্তু নিচে নামাইয়ে বয়ে তালের বড়াটা করতেছি, কারণ এই যে তালের বড়াটা আর কয়েকটা তালের পিঠা করছি। তো এবার গ্যাসটা ভালো করে মুছা নিয়ে যে বাসন কইটা বললো বাসন কইটা দইয়া রাখা দিব। তো আজকের জন্য এই পর্যন্তই, টাটা।